আজকের এই নতুন আলোচনায় আপনাদের স্বাগতম। আমাদের আলোচনার বিষয় হল সমাজ দর্শন। এই আলোচনায় থাকবে সমাজ দর্শনের সংজ্ঞা ও স্বরূপ, এর প্রয়োজনীয়তা, সমাজবিজ্ঞানের সঙ্গে এর সম্পর্ক। উপস্থাপনা করছে ফিল ফর ফিলসফি। আমরা সবাই তো মাঝে মাঝে ভাবি, তাই না? যদি আমাদের সমাজটা একটু অন্যরকম হতো, যদি দুর্নীতি না থাকতো, যদি সবার জন্য সমান সুযোগ থাকতো। কিন্তু এই যে কেমন হওয়া উচিত, এই ভাবনাটা আসলে কি? এটা কি শুধুই একটা দিবাস্বপ্ন, নাকি এর পেছনে কোনো গভীর যুক্তি আছে? আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই একটা গভীর আলোচনায় বসব, যার নাম সমাজ দর্শন। আমাদের কাছে কিছু একাডেমিক লেখা আছে যা আমাদের এই যাত্রায় পথ দেখাবে। আমাদের আজকের মিশন হল সমাজকে নতুন করে ডিজাইন করার কিছু টুলস বা ধারণা বোঝা। চলুন সমাজ নামক এই বিশাল দালানটির ব্লুপ্রিন্টগুলো একটু ঘেঁটে দেখা যাক। দারুণ একটা শুরু। কারণ সমাজ দর্শন ঠিক এই কাজটাই করে। এটি সমাজের ব্লুপ্রিন্ট নিয়ে ভাবে। আমরা সাধারণত সমাজবিজ্ঞান বা অর্থনীতির মাধ্যমে সমাজ কেমন আছে তা বোঝার চেষ্টা করি। কিন্তু সমাজ দর্শন প্রশ্ন করে সমাজ কেমন হওয়া উচিত। এটা শুধু তথ্য বা ঘটনা নয়, বরং সেই ঘটনাগুলোর পেছনের আদর্শ, মূল্যবোধ আর উদ্দেশ্য নিয়ে কাজ করে। তাহলে প্রথমে এই ব্লুপ্রিন্টের ধারণাটা পরিষ্কার করা যাক। সমাজ দর্শন আসলে ঠিক কি? এর মূল পরিচয়টা কি? সহজভাবে বললে, সমাজ দর্শন হল সমাজের স্থাপত্য শিল্প বা আর্কিটেকচার, আর সমাজবিজ্ঞান হল এর নির্মাণ কাজ বা কনস্ট্রাকশন। একজন নির্মাতা বা বিল্ডার যেমন একটি বাড়ির কাঠামো কেমন, কি উপাদান দিয়ে তৈরি, কোথায় ফাটল ধরেছে, এইসব বাস্তব তথ্য নিয়ে কাজ করেন, সমাজবিজ্ঞানও ঠিক সেইভাবে সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরে। বাহ, এই উপমাটা দারুণ। তার মানে নির্মাতা হয়তো বলবেন, এই বাড়িটার দেওয়ালে 10টা ফাটল আছে, আর স্থপতি বা আর্কিটেক্ট বলবেন, এই ফাটলগুলো শুধু মেরামত করলেই হবে না। একদম। তিনি বলবেন, বাড়ির ভিত্তিটাই বদলাতে হবে যাতে ভবিষ্যতে আর ফাটল না ধরে। সমাজ দর্শন কি তাহলে সেই স্থপতির মতো? একদম, সমাজ দর্শনই সেই স্থপতি। সে প্রশ্ন করে, এই বাড়িটার উদ্দেশ্য কি? এটা কি শুধু থাকার জায়গা, নাকি একটা শান্তির নীড়? এর ডিজাইনটা কি সুন্দর এবং কার্যকরী? অর্থাৎ এটি সমাজের আদর্শ রূপটা কেমন হবে তার একটা পরিকল্পনা তৈরি করে। 19 শতকে এটি একটি স্বতন্ত্র বিষয় হিসাবে পরিচিতি পেলেও এর ভাবনাগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই আদর্শ রূপ বা কেমন হওয়া উচিত, এই কথাটাই বারবার আসছে লেখাগুলোতে। একটা ভারী শব্দ ব্যবহার করা হয়েছে, আদর্শনিষ্ঠ বিজ্ঞান বা নরমেটিভ সায়েন্স। আমার মতো সাধারণ মানুষের জন্য এর মানেটা কি দাঁড়ায়? রোজকার জীবনে এর কোনো প্রভাব আছে কি? অবশ্যই আছে। আদর্শনিষ্ঠ শব্দটা ভারী শোনালেও এর ধারণাটা খুব সহজ। এর মানে হলো, এটি ভালো মন্দের মাপকাঠিতে সবকিছু বিচার করে। ধরুন, সমাজবিজ্ঞান হলো একজন নিরপেক্ষ সাংবাদিকের মতো। তার কাজ হলো সমাজে কি ঘটছে তা হুবহু রিপোর্ট করা। যেমন, সে রিপোর্ট করতে পারে শহরে বিবাহ বিচ্ছেদের হার গত বছরের তুলনায় 10% বেড়েছে। বেশ, এটা তো একটা বাস্তব তথ্য। এখানে সমাজ দর্শনের কাজটা কি হবে? সমাজ দর্শন এখানে একজন বলা যেতে পারে বিচারকের ভূমিকায় আসবে। সে প্রশ্ন করবে, বিবাহ নামক প্রতিষ্ঠানটির মূল্য কি, সমাজে এর ভূমিকা কি হওয়া উচিত। এই যে বিচ্ছেদের হার বাড়ছে, এটা কি সমাজের মঙ্গলের জন্য ভালো নাকি খারাপ? এই যে ভালো মন্দের বিচার, এই দৃষ্টিভঙ্গিকে একাডেমিক ভাষায় বলা হয় অ্যাক্সিওলজিক্যাল বা মূল্যবোধ সম্পর্কিত। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিওলজি। হ্যাঁ, এটি শুধু তথ্য দেয় না, তথ্যের মূল্যায়ন করে। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে এর প্রকৃতিটাই হলো সমালোচনামূলক। এটি শুধু সংঘাতকে মেনে নেয় না, বরং তাকে ক্রমাগত প্রশ্ন করে। ঠিক তাই। এর প্রকৃতি যুক্তিবাদী, সমালোচনামূলক এবং সংশ্লেষণমূলক। এই শব্দগুলো একটু ব্যাখ্যা করি, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন, সরকার একটা নতুন আইন আনল। সমাজ দর্শন প্রথমে যুক্তি দিয়ে প্রশ্ন করবে, আইনটা কি ন্যায্য, সবার জন্য কি সমান? এরপর এটি সমালোচনা করবে, এই আইনের ফলে কাদের সুবিধা হবে আর কাদের অসুবিধা, সমাজের দুর্বল শ্রেণীর ওপর এর কী প্রভাব পড়বে। এবং সবশেষে এটি সংশ্লেষণ করবে, অর্থাৎ সমাজের সব ভালো মন্দ দিক, বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ, সবকিছু মিলে একটা বড় ছবি আঁকার চেষ্টা করবে এবং বলবে যে সার্বিক মঙ্গলের নিরিখে আইনটা কেমন হওয়া উচিত। এই আর্কিটেক্টের রূপকটা আমার মাথায় একদম গেঁথে গেছে।
একজন আর্কিটেক্ট যেমন বাড়ির বেডরুম, রান্নাঘর, বারান্দা সবকিছু নিয়েই ভাবেন, সমাজ দর্শনের এই আর্কিটেক্ট ঠিক কোন কোন সামাজিক ঘর নিয়ে কাজ করে, মানে এর কাজের পরিধিটা ঠিক কতটা বড়? এর পরিধি বিশাল, কারণ আমাদের সামাজিক জীবনের প্রায় সবকিছুই এর আলোচনার আওতায় পড়ে। কিছু মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেমন মানুষ কেন একা না থেকে সমাজবদ্ধ হয়ে বাস করে? আমাদের এই সমাজ কি প্রকৃতির নিয়মেই তৈরি হয়েছে, নাকি এটা মানুষের বানানো একটা কৃত্রিম ব্যবস্থা? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা দিয়েই এর কাজ শুরু। আর আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত বিষয়গুলো, যেমন ধরুন পরিবার, সম্পত্তি, এইসব। হ্যাঁ, সেগুলোই তো এর মূল আলোচনার বিষয়। যেমন বিবাহ বা পরিবার প্রথা, এর আদর্শরূপ কি হওয়া উচিত? সমাজে বর্ণ বা শ্রেণীর বিভাজন কি থাকা উচিত? কিংবা ব্যক্তিগত সম্পত্তির ধারণাটাই ধরা যাক, এর নৈতিক ভিত্তিটা কি? ব্যক্তিগত সম্পত্তির বিষয়টা তো এটা তো খুবই প্রাসঙ্গিক। আমাদের হাতে থাকা লেখাগুলোতে ট্রাস্টিশিপ মতবাদ বা ডক্ট্রিন অফ ট্রাস্টিশিপের কথা উল্লেখ করা হয়েছে। এই ধারণাটা ঠিক কি? হ্যাঁ, ডক্ট্রিন অফ ট্রাস্টিশিপ, এটা একটা অসাধারণ ধারণা যা মহাত্মা গান্ধীর মতো চিন্তাবিদরা জনপ্রিয় করেছিলেন। এই মতবাদ অনুযায়ী কোনো ধনী ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তির প্রকৃত মালিক নন। মালিক নন? তাহলে তিনি কে? তিনি সমাজের পক্ষ থেকে সেই সম্পত্তির একজন ওচি বা ট্রাস্টি মাত্র। তার দায়িত্ব হল সেই অতিরিক্ত সম্পত্তি সমাজের মঙ্গলের জন্য ব্যবহার করা। ভাবুন তো, এই একটি ধারণাই ব্যক্তিগত মালিকানার পুরো বিতর্ককে কেমন নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। তাই তো, এটা আর আমার টাকা, আমার ইচ্ছা থাকে না। একদম, বরং হয়ে যায় সমাজের সম্পদ আমার দায়িত্ব। এটা তো বর্তমান পৃথিবীর চরম অর্থনৈতিক অসাম্যের প্রেক্ষাপটে একটা বিপ্লবী ধারণা। আচ্ছা, এর পরিধিতে তো অপরাধ এবং শাস্তির মতো বিষয়ও আছে, তাই না? অবশ্যই, সমাজ দর্শন প্রশ্ন করে অপরাধ কেন হয় আর তার শাস্তি কি হওয়া উচিত। শাস্তির উদ্দেশ্য কি? শুধু অপরাধীকে কষ্ট দেওয়া, মানে রেট্রিবিউশন, নাকি তাকে শুধরে দিয়ে সমাজে ফিরিয়ে আনা, অর্থাৎ রিহ্যাবিলিটেশন? মৃত্যুদণ্ডের মতো শাস্তি কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? এই সব গভীর নৈতিক প্রশ্ন সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয়। তাহলে বোঝা যাচ্ছে এর কাজের ক্ষেত্রটা অনেক বড়। কিন্তু এইসব ধারণা, এই আদর্শের ভাবনাগুলো, এগুলো কোথা থেকে আসে? মানে এই আর্কিটেক্ট তার ডিজাইনের অনুপ্রেরণা কোথা থেকে পান? এর অনুপ্রেরণার উৎস মূলত তিনটি। প্রথমত, এটি নিজেই অন্যান্য সামাজিক বিজ্ঞানের জন্য একটা দার্শনিক ভিত্তি তৈরি করে। অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞান যখন কিভাবে কাজটা করা হবে তা নিয়ে ভাবে, সমাজ দর্শন তখন কেন এই কাজটা করা হবে সেই প্রশ্নটা তোলে। আর দ্বিতীয় উৎসটি নিশ্চয়ই বাস্তব তথ্য, কারণ কল্পনা তো আর শূন্যের ওপর দাঁড়িয়ে করা যায় না। একদম ঠিক। স্থপতিকে যেমন জানতে হয় ইট, বালি, সিমেন্টের গুণাগুণ কেমন, তেমনি সমাজ দর্শনকেও সমাজবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি থেকে পাওয়া বাস্তব তথ্যের উপর নির্ভর করতে হয়। কি আছে তা ভালোভাবে না জানলে কি হওয়া উচিত এই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এটি বাস্তব তথ্যকে তার আদর্শের নিক্তিতে ওজন করে। আর তৃতীয় উৎসটি হল ইতিহাস। লেখাগুলোতে প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে কৌটিল্যর মতো নামও উল্লেখ করা হয়েছে। তাদের চিন্তাভাবনা কিভাবে আজকের সমাজ দর্শনকে প্রভাবিত করেছে? এটাই সবচেয়ে আকর্ষণীয় দিক। যদিও সমাজ দর্শন একটি আধুনিক বিষয়, এর শেকড় কিন্তু হাজার হাজার বছরের পুরনো। যেমন প্রাচীন গ্রিসে প্লেটো তার বিখ্যাত বই দ্য রিপাবলিকে একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন। হ্যাঁ, যেখানে দার্শনিকরা রাজা হবেন, তাই তো? ঠিক, যেখানে শাসন করবেন দার্শনিকরা, যারা জ্ঞানী এবং নিঃস্বার্থ। তার মতে একটি রাষ্ট্র তখনই আদর্শ হবে যখন তার শাসকরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কেবল সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাববেন। এটা তো আজকের রাজনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তা তো বটেই। আর ভারতীয় চিন্তাবিদদের কথা বলছিলেন, যেমন কৌটিল্য। হ্যাঁ, কৌটিল্যের অর্থশাস্ত্র আরেকটি অসাধারণ উদাহরণ। প্লেটো যেখানে একটি কাল্পনিক আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, কৌটিল্য সেখানে অনেক বেশি বাস্তববাদী। তিনি দেখিয়েছেন একটি রাষ্ট্রকে সফলভাবে চালাতে গেলে শুধু আদর্শ দিয়ে চলে না, কূটনীতি, অর্থ এবং দণ্ডনীতিরও প্রয়োজন হয়। কিন্তু এর সবকিছুই হতে হবে ধর্ম বা ন্যায়ের ওপর ভিত্তি করে। আচ্ছা। অর্থাৎ তিনি আদর্শ এবং বাস্তবতার মধ্যে একটি সেতু তৈরির চেষ্টা করেছিলেন। এই প্রাচীন প্রশ্নগুলো, রাষ্ট্রের আদর্শ কি হওয়া উচিত, শাসকের দায়িত্ব কি, আজও আমাদের ভাবায়। তাহলে সমাজ দর্শন আর সমাজ বিজ্ঞানের মধ্যে যে একটা
একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, হ্যাঁ, এখানেই মূল বিষয়টা। সেটা এখন অনেকটাই পরিষ্কার। আমরা স্থপতি আর নির্মাতার উপমাটা তো পেয়েছি, এটাকে আরেকটু সহজ করার জন্য অন্য কোনো উদাহরণ কি দেয়া যায়? অবশ্যই। আমরা একে ডাক্তারি সঙ্গেও তুলনা করতে পারি। ধরুন, সমাজবিজ্ঞান হলো শরীরের এক্স-রে বা প্যাথোলজি রিপোর্টের মতো। ও আচ্ছা। এটি শুধু দেখায় শরীরে ঠিক কী সমস্যা হয়েছে, কোথায় হাড় ভেঙেছে বা রক্তে কিসের অভাব। এটি কমপ্লিটলি বাস্তবভিত্তিক বা ফ্যাকচুয়াল, কোনো মতামত দেয় না। তাহলে সমাজ দর্শন কি? ডাক্তার নিজে? অনেকটা ফিজিওথেরাপিস্টের মতো। ফিজিওথেরাপিস্ট? হ্যাঁ, এক্স-রে রিপোর্ট দেখে ফিজিওথেরাপিস্ট বলেন শরীরকে পুরোপুরি সুস্থ করতে হলে কোন কোন ব্যায়াম করা উচিত, খাদ্যাভ্যাসে কি কি পরিবর্তন আনা উচিত। অর্থাৎ সে শুধু সমস্যাটা বর্ণনা করে না, একটা আদর্শ সুস্থ অবস্থার দিকে পৌঁছানোর পথ বাতলে দেয়। এই উচিত অনুচিতের আলোচনাটাই সমাজ দর্শন। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগছে। বলুন। সমাজ দর্শন যদি সমাজবিজ্ঞান থেকে পাওয়া বাস্তব তথ্যের ওপর এতখানি নির্ভর করে, তাহলে কি এটা সমাজবিজ্ঞানেরই একটা শাখা হয়ে যাচ্ছে না? ঠিক কোথায় স্বাধীনতা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদের সম্পর্কটা নির্ভরশীলতার, কিন্তু একে অপরের অধীন নয়। সমাজ দর্শন তথ্য নেয় সমাজবিজ্ঞান থেকে, কিন্তু সেই তথ্যকে বিচার করার জন্য যে মূল্যবোধ বা আদর্শ ব্যবহার করে, সেটা আসে দর্শন থেকে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, সমাজবিজ্ঞান আপনাকে বলতে পারে একটি নির্দিষ্ট নীতির ফলে দেশের জিডিপি ৫% বেড়েছে। এটা একটা তথ্য। কিন্তু সেই জিডিপি বৃদ্ধির সুফল যদি শুধু ১% মানুষের কাছে পৌঁছায়, তাহলে সেই নীতিটি কি ভালো? এই ভালো মন্দের প্রশ্নটাই সমাজ দর্শনকে স্বাধীনতা দেয়। সে তথ্যের ঊর্ধ্বে উঠে তার নৈতিক মূল্যায়ন করে। তার মানে একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ। স্থপতিকে যেমন নির্মাতার কাছ থেকে জানতে হয় কোন উপাদান সহজলভ্য, তেমনি নির্মাতাকেও স্থপতির ব্লুপ্রিন্ট ছাড়া এগোতে পারে না। একদম। একটি ছাড়া অন্যটি হয় উদ্দেশ্যহীন, নয়তো ভিত্তিহীন। সমাজবিজ্ঞান ছাড়া সমাজ দর্শন হয়ে পড়ে নিছক কল্পনা, আর সমাজ দর্শন ছাড়া সমাজবিজ্ঞান হয়ে পড়ে অর্থহীন তথ্যের সমাবেশ। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ানো? সমাজ দর্শন কেবল আমাদের চারপাশের পৃথিবীকে আয়নার মতো দেখানো নয়, বরং এটি আমাদের হাতে একটা দূরবীন তুলে দেয়, যা দিয়ে আমরা আরও উন্নত, আরও ন্যায্য এক ভবিষ্যতের সমাজকে দেখতে পাই। এটি আমাদের সামাজিক বিশ্বের একজন সমালোচক এবং স্বপ্নদ্রষ্টা স্থপতি খুব সুন্দরভাবে বলেছেন। এর মূল কাজটাই হল সামাজিক বিজ্ঞানের যা আছে বা এবং নীতিশাস্ত্রের যা হওয়া উচিত বা অড, এই দুই জগতের মধ্যে একটা মজবুত সেতু তৈরি করা। এটি আমাদের বাধ্য করে সমাজের গভীরে লুকিয়ে থাকা ধারণাগুলোকে প্রশ্ন করতে। কেন আমরা কিছু নিয়মকে স্বাভাবিক বলে মেনে নিই? এর চেয়ে ভালো কোনো বিকল্প কি সম্ভব? আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা দিয়ে যাই। আমরা আজ ব্যক্তিগত সম্পত্তি এবং গান্ধীর ট্রাস্টিশিপ মতবাদ নিয়ে কথা বললাম। একবার ভাবুন তো, আজকের এই পৃথিবীতে যেখানে কয়েকজনের হাতে বিপুল সম্পদ আর কোটি কোটি মানুষ বেসিক্স চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে, সেখানে ব্যক্তিগত মালিকানার এক আদর্শ ব্যবস্থা ঠিক কেমন হতে পারে? সেই আদর্শের ব্লুপ্রিন্টের তুলনায় আমাদের বর্তমান সমাজের দালানটা আজ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.